নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের মডেল কোশ্চেন পেপার 2 এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 2 এ একের দাগে যে অঙ্কটি দিয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো দ্রব্যের মূল্য প্রথমে 10% বাড়িয়ে বা বর্ধিত মূল্যের ওপর 10% কমানো হলে নিম্নের কোনটি সঠিক সেটি জানতে চাওয়া হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, ধরি প্রথমে দ্রব্যের ক্রয় মূল্য ছিল 100 টাকা। দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি পেলে হবে কত? 100 টাকা যদি 10 টাকা বাড়ে তাহলে 100 + 10 সমান 110 টাকা হবে। পরে বলা হয়েছে কি বর্ধিত মূল্যের উপর 10% হ্রাস পাবে, অর্থাৎ কি বর্ধিত মূল্যের ওপর 10% হ্রাস পেলে মূল্য হবে দ্রব্যমূল্য হবে 110 এর 10% হ্রাস পাবে, অর্থাৎ হ্রাস পাওয়ার পর কত হবে? 10% যদি হ্রাস পায় 110 করতে পারি আমরা। তোমরা এখানটা বর্ধিত মূল্যের হ্রাস পায় করতে পারো। বর্ধিত মূল্যের হ্রাস পায় কত? 110-এর 10/100। এটিকে যদি আরেকটু সমাধান করি কত পাবো? 110 10/100 এর অর্থাৎ গুণ। আমরা যদি উপর নিচে কেটে দিই পাবো, এই শূন্যর সাথে শূন্য কাটলাম, এই শূন্যর সাথে শূন্য কাটলে কত পাবো? 11। একে কত পাবো? 11। অর্থাৎ বর্ধিত মূল্যের ওপর 11 টাকা হ্রাস পাবে। অতএব এখন বলতে পারি কি 10% হ্রাস পাওয়ার পরে মূল্য হবে, অতএব 10% হ্রাস পাওয়ার পর মূল্য হবে কত? 110 - 11 সমান 99 টাকা হবে। এটা বর্ধিত মূল্যের উপর 10% হ্রাস পেলে দ্রব্যটির মূল্য হবে 99 টাকা। অতএব বলতে পারি দ্রব্যটির মূল্য পূর্বের তুলনায় 100 - 99 সমান 1 টাকা কমে গেল। অতএব আমরা অ্যান্সার হিসেবে কোন অ্যান্সারটি লিখতে পারি? অ্যান্সার হিসেবে লিখতে পারি আমরা সি এর অ্যান্সারটি দিতে পারি, যে দ্রব্যটির মূল্য কমে গেল। অতএব অ্যান্সার আমরা লিখতে পারি কি সি, দ্রব্যটির মূল্য কমে গেল। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হচ্ছে 7a4y² বাই 9a² ইন্টু 729a6/42y6 ইকুয়াল এক্স হলে এক্সের মান কত? তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটিকে যদি আমরা সমাধান করি কী পাবো? দেখো, অতএব 7a4y² বাই 9a² ইন্টু 729a6/42y6 ইকুয়াল এক্স পাবো। তো দেখো, যেহেতু আমাদের এক্সের মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি, বা এক্স ইকুয়াল এই 7a4y² বাই 9a² ইন্টু 729a6/42y6। তো দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো? তো দেখো, এটার সঙ্গে যদি এটি কাটি আমরা কি পাবো? তো 9 দিয়ে যদি কাটি, 9 একে 9, আর এদিকে যদি কাটা কত পাবো? দেখো,
9 8 9 72 আর 9 একে 9 পাবো, ঠিক 81 পাবো। আর এখানে কত আছে 42 আছে, আমরা 7 একে 7 পাবো আর 6 7 কত পাবো 42 পাবো। এটিকে যদি আরেকটু সমাধান করি দেখো, এটাকে 2 3 6 আর 3 27 আমরা 81 পাবো, এটি পেলাম। এদিকে দেখো উপরে দেখো কোনো সংখ্যা দ্বারা আর আমরা কাটতে পারছি না, এক্ষেত্রে দেখো এখানে আছে এ স্কোয়ার আর এখানে কত আছে এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে A6 বা A4, যে কোনো একটি কাটতে পারো। এখানে যদি স্কোয়ার থেকে কেটে দিই আমরা এখানে A6টাকে কেটে দিই কত পাবো A4 পাবো। আর এখানে আছে দেখো Y6 আছে, এখানে ওয়াই স্কোয়ারটাকে কেটে দিয়ে আমরা কত পাবো এখানে Y4 থাকবে, আমাদের Y4 থাকবে। এটিকে যদি এবার একটু আমরা সমাধান করি কি পাবো দেখো, বা x সমান সমান উপরে দেখো কোন সংখ্যাগুলো আছে, এখানে 1 আছে 27 আছে, 27-এর সঙ্গে 1-এর গুণ করলে আমরা কত পাবো 27 পাবো। আর উপরে দেখো এখানে একটি A4 আছে আর A4 আছে, আমরা যদি গুণ করি কী হবে এ গুণ করলে সূচকগুলির যোগ হয় আমরা জানি, অর্থাৎ এই সূচকগুলি এই যে এর সূচক 4 আছে আর এই এর সূচক 4 আছে, এটিকে আমরা 4 + 4 করতে পারি। আর নিচে দেখো কি আছে, নিচে 2y4 আছে, 2y4 দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো দেখো 27 A8/2y4, এটি আমাদের অ্যান্সার। অতএব এক্সের মান হিসাবে আমরা কী বলতে পারি, অতএব এক্স সমান হবে 27 A/8/2y4। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে নিম্নের কোণ জোড়া অসমান হতে পারে, অর্থাৎ অনুরূপ কোণ জোড়া, একান্তর কোণ জোড়া, বিপ্রতীপ কোণ না অন্তস্থ কোণ। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো খাতার মধ্যে আমরা অ্যান্সারটিকে করে নিয়েছি। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে যে কোণ জোড়া অসমান হবে তা হলো অন্তস্থ কোণ জোড়া। তো দেখো অন্তস্থ কোণ কাকে বলে, এক্ষেত্রে আমরা যদি দুটি এরকম সরলরেখা কেটে নিই, দুটি সরলরেখা কেটে নিই, এই একটি সরলরেখা এবং আর এই একটি সরলরেখা যদি আমরা কেটে নিই এবং এর নাম দিতে পারি এক্স ওয়াই, আর এটি হচ্ছে পি আর কিউ, পি কিউ আমরা দিতে পারি। আর এটিকে যদি আমরা ধরো একটা সরলরেখা দ্বারা ছেদ করে অপর একটি সরলরেখা ছেদ করলে, অর্থাৎ আমরা যদি এইরকমভাবে সরলরেখাটিকে ছেদ করা এবং এর নাম দিই সিডি বা এ বি নাম দিলাম, এই যে এই অংশ এইটি হচ্ছে অন্তস্থ কোণ এবং এইটি হচ্ছে অন্তস্থ কোণ, এই দুটি কোণ সর্বদা অসমান হবে। তো এই জন্য বলা হয়েছে কি কোণ জোড়া দুটি সর্বদা অসমান হবে, এই অন্তস্থ কোণ জোড়াটি অসমান হবে। এটি আমাদের অ্যান্সার। আমাদের এটি এঁকে দেখানোর প্রয়োজনে শুধুমাত্র অ্যান্সার চাওয়া হয়েছে কোনটি, আমরা এখানে অ্যান্সার করে দিয়েছি অন্তস্থ কোণটি, কিন্তু অন্তস্থ কোণ অংশটিকে বলা হয় সেটি আমরা এখানে করে দিলাম। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 2-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে, বলছে এক ব্যক্তি ঘন্টায় 25 কিমি বেগে সাইকেল চালিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে 3 ঘন্টা কোনো স্থানে গেলে, অর্থাৎ কি একটা নির্দিষ্ট দূরত্ব গেলে যেটা 3 ঘন্টা সময় লাগছে। পরে কি বলা হয়েছে, তিনি যদি ঘন্টায় 75 কিমি বেগে বাইক চালিয়ে যেতেন তাহলে কত সময় লাগতো, অর্থাৎ ওই যে নির্দিষ্ট দূরত্বটি সাইকেলে গেছে ওটাই যদি তিনি বাইকে করে যেতেন এবং সেটি 75 কিমি বেগে, তাহলে কত সময় লাগতো সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে এখানে তুলে নিয়েছি। ওর সমস্যাটি হলো কি গতিবেগ, অর্থাৎ কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় কত কিমি বেগে যাচ্ছে আর কত সময় লাগছে এখানে দেওয়া হয়েছে। সময় হচ্ছে ঘন্টায় 25 কিমি বেগে গেলে সময় লাগে 3 ঘন্টা, 75 কিমি গেলে কত সময় লাগবে। দেখো গতিবেগ বাড়লে সময় কী হবে, সময় কম লাগবে। এক্ষেত্রে বলতে পারি যে গতিবেগ বাড়লে সময় কম লাগবে, অতএব গতিবেগের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক।
তো দেখ কেন ব্যস্ত সম্পর্ক, যখন একটি বাড়লে অপরটি কমে বা একটি কমলে অপরটি বাড়ে তখন ব্যস্ত সম্পর্ক হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি কি ব্যস্ত সম্পর্ক হলে এটি প্রথম পদ, দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদটি আগে হয়, অর্থাৎ 75:25 তৃতীয় পদ কত আছে 3 কত। অতএব আমরা বলতে পারি কি নির্ণেয় সময় লাগবে। দেখো আমরা যদি চতুর্থ পদ নির্ণয় সূত্র হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয়, অর্থাৎ 25 গুণ 3/75 এটি করতে পারি। 25 দিয়ে কাটলে 25 একে 25, 3 25-এ 75, 3 একে 3 সমান আমরা বলতে পারি কি 1 ঘন্টা। তাই অ্যান্সার হিসেবে কি লিখতে পারি যে 75 কিমি বেগে বাইক চালিয়ে গেলে মোট 1 ঘন্টা সময় লাগবে। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে 2 নম্বরে, বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 সারান, অর্থাৎ 15 জন লোক মিলে গ্রামের রাস্তা 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে মোট কদিন সময় লাগবে, এটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে মোট রাস্তার পরিমাণ যেহেতু বলে দেওয়া নেই, আমরা বলেছি কি মোট রাস্তা হচ্ছে 1 অংশ। এখানে তোমরা ধরি লিখে নেবে, ধরি মোট রাস্তা 1 অংশ, অবশিষ্ট রাস্তা কত 3/7 কাজ হয়ে যাওয়ার পর যেটি অবশিষ্ট থাকবে সাথে 1 অংশ থেকে আমরা মাইনাস করব। মাইনাস করে এই দেখো 1-এর নিচে কিছু না মানে 1 থাকবে, আর এই 1 আর সাথে লসাগু করলে 7 হয়। এইটাই লসাগু করলে অনেক বড় হবে, সেই জন্য কী করবে তোমরা এই 7-এর সাথে 1-এর গুণ করে দিয়ে 7 1-কে 7 পাবে, আর -3 যেমন ছিল বসিয়ে দেবে, আর এই 7টি হবে লসাগু। 7কে আমরা নিচে লিখেছি, 7 থেকে যদি 3 মাইনাস হয় 4/7 পাবো। এত অংশ রাস্তার কাজ এখনও করতে বাকি আছে। তো দেখো মোট জনসংখ্যা পরবর্তী সময় কত হবে, আগে 30 জন ছিল, পরে আরও 10 জন লোক নিয়োগ করা হয়েছে বলা হয়েছে। তো 30 আর 10 পেলাম আমরা কত 40। তাহলে সমস্যাটি হলো জনসংখ্যা, কাজের পরিমাণ এবং দিন সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি 30 জন লোক 3/7 কাজ করে কত দিনে, 3/7 কাজ করবে 15 দিনে। 30 + 10 পরবর্তী সময় আরও 10 জন লোক নিয়োগ করা হয়েছে, তাহলে 40 জন লোক 4/7 কাজ করবে কত দিনে, এটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো এটিকে যদি আমরা সমাধান করি, প্রথমে এই জন সংখ্যার সাথে দিন সংখ্যার আমরা তুলনা করব, পরে আমরা কাজের পরিমাণের সাথে এই দিন সংখ্যার তুলনা করব। সেক্ষেত্রে আমরা কী পাবো, দেখো লোক সংখ্যাটা আগের থেকে বেড়েছে, অতএব জন সংখ্যা বৃদ্ধি পেলে জন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, দিন সংখ্যা কমবে। অতএব জন সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক জনসংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত। পরবর্তী সময় দেখো কাজের পরিমাণটা আগের থেকে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যাটাও বাড়বে, অর্থাৎ কাজটি সম্পূর্ণ করতে বেশি দিন সময় লাগবে। সেই জন্য বলতে পারি কি যে কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে। অতএব কাজের পরিমাণের সাথে দিন সংখ্যার সরল সম্পর্ক। তো দেখো এটি পেলাম সরল সম্পর্ক, এটি পেলাম ব্যস্ত। এটি ব্যস্ত কেন করলো, এখানে একটি বৃদ্ধি পেলে অপরটি কমছে, আর এখানে যদি কমলে অপরটি বাড়ে সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক। তাই আমরা এখানে দেখুন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেহেতু দিন সংখ্যাটা কমবে সেই জন্য আমরা এখানে ব্যস্ত সম্পর্ক লিখেছি। পরে দেখো
এটি সরল সম্পর্ক কেন হলো? কাজের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দিন সংখ্যাটাও বাড়বে, কাজের পরিমাণ কমলে দিন সংখ্যাটা কমতো, সেই জন্য এখানে সরল সম্পর্ক হয়েছে। পরে এখানে আমরা সরল সম্পর্ক পেলাম। এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে অতএব বলতে পারি আমরা কি নির্ণেয় দিন সংখ্যা, অর্থাৎ এটিকে যদি প্রথমে আমরা অনুপাতের আকারে সাজিয়ে, অতএব আমরা বলতে পারি কি নির্ণেয় দিন সংখ্যা আমরা কত পাবো? নির্ণেয় দিন সংখ্যা বলতে পারি, দেখো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে যখন দেখবে ব্যস্ত সম্পর্ক প্রথম পদ বাই দ্বিতীয় পদ যেমন আছে আমরা সেরকম করেই বসাবো, অর্থাৎ 30/40 করে দেবো ইন্টু পরেরটা আমরা পেয়েছি সরল সম্পর্ক, এক্ষেত্রে দ্বিতীয় পদটি প্রথমে আসবে, অর্থাৎ কত 4/7, আর হচ্ছে প্রথম পদটি পরে বসাবো 3/7 করবো আমরা ইন্টু 15 পাবো। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো? দেখো 30/40 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম ইন্টু উপরে কত আছে 4/7 আছে, আমি 4/7 করে ইন্টু এখানে এটি ভাগে আছে, ভাগটিকে গুণে পরিবর্তন নিচের হরটি উপরে যাবে, অর্থাৎ 7/3 হবে বাই 15 ইন্টু 15 হবে। তো দেখো এটিকে যদি আমরা উপর নিচে কাটি কী পাবো? এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, এই 4-এর সাথে এই 4 কাটলাম, 7-এর সাথে 7 কেটে দিলাম, 3-এর সাথে এই 3 কেটে দিলাম, আমরা কত পেলাম? 15 পেলাম। অতএব অ্যান্সার অতএব বলতে 15 দিন অ্যান্সার পেলাম, 15 দিন। এক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে, এটি আমাদের অ্যান্সার। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা হয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, অর্থাৎ পূর্বে যা দাম ছিল এখন তার থেকে 20% বেড়েছে, অর্থাৎ 100 টাকায় 20 টাকা বেড়েছে। চিনির মাসিক খরচ, অর্থাৎ প্রতি মাসে যে পরিমাণ চিনি ব্যবহার করা হতো সেই অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে সেটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, চিনির মূল্য 20% বৃদ্ধি পায়, অর্থাৎ 20% বৃদ্ধি পেলে বর্তমানে চিনির মূল্য কত? বর্তমানে সম পরিমাণ চিনির মূল্য 100 + 20 সমান 120 টাকা, অর্থাৎ ওই সমপরিমাণ চিনি কিনতে হলে এখন 120 টাকা দিতে হবে। অতএব আমরা বলতে পারি কি 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, অর্থাৎ এখন আগে 100 টাকা দিলে 100 একক পাওয়া যেত, এখন 120 টাকা দিলে আমরা 100 একক চিনি পাবো। কিন্তু আমাদের কি বলা আছে যে খরচটা আমাদের অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ খরচটা আমরা আগে 100 টাকা ব্যবহার করতাম, সেক্ষেত্রে 100 টাকায় ব্যবহার করতে হবে। অতএব এটি লিখতে হবে চিনির মূল্য, অর্থাৎ সমস্যাটি হলো চিনির মূল্য যেটি টাকায় আছে তাই আমরা টাকাটা পাশে লিখে দেবো, আর হচ্ছে চিনির পরিমাণটা কিসে আছে? পরিমাণটা আছে এককে, তাই আমরা এখানে পাশে একক লিখে দিলাম। তো দেখো 120 টাকায় পাওয়া যায় বর্তমানে কত? 100 একক চিনি, বর্তমানে 100 টাকা দিলে কত একক চিনি পাওয়া যাবে এটি আমাদের সমাধান করতে হবে। দেখো চিনির পরিমাণ অর্থাৎ কি, তো দেখো আগের থেকে চিনির মূল্যটা কি হচ্ছে কম করা হয়েছে, অর্থাৎ কি 120 থেকে 100 করা হয়েছে, তাহলে পরিমাণটাও কম হতে হবে। সেই জন্য আমরা কি লিখতে পারি যে চিনির মূল্য, অর্থাৎ কি চিনির মূল্য কম হলে চিনির মূল্য বা টাকার পরিমাণ কম হলে, যদি টাকার পরিমাণ কম হয় তাহলে চিনির পরিমাণও কম হবে, চিনির পরিমাণ কম হবে। তো দেখো টাকার পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণও কম হবে,
অতএব বলতে পারি যে টাকার পরিমাণের সাথে চিনির পরিমাণের সরল সম্পর্ক। তো এখানে সরল সম্পর্ক কেন লেখা হলো, কারণ দেখো টাকার পরিমাণটা কম হওয়ার সাথে সাথে চিনির পরিমাণটা কম হচ্ছে, সেই জন্য আমরা বলতে পারি কি এটি সরল সম্পর্ক। একটি কমলে অপরটি যখন কমে এটি সরল সম্পর্ক হয়। সেক্ষেত্রে আমরা এটিকে যদি সমানুপাতে রাখার সাথে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ পদ। অতএব সরল সম্পর্ক হলে কী হয়, প্রথম পদ যেমন আছে যেমন 120:100 100 টু কত। অতএব আমরা বলতে পারি কি নির্ণয় চিনির পরিমাণ দেখো চতুর্থ পদ বের করার নিয়ম কি, দ্বিতীয় গুণ তৃতীয়, অর্থাৎ কি দেখো প্রথমের সাথে চতুর্থ পদের গুণ হয় আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ হয়, তাই আমরা বলতে 100 × 100 কত 120। এই শূন্যর সাথে এই শূন্য কেটলাম 5, 2 10 আর হচ্ছে 2 6 12। এটিকে যদি আরেকটু 2 3 6 আর এখানে 2 50 100 পাবো, 5 50 কত পাবো 250/3 একক পাবো। তো দেখো এখন 100 টাকা দিলে এই পরিমাণ চিনি পাওয়া যাবে। এখন 100 টাকা চিনির পরিমাণ হচ্ছে 250/3 একক। এই পরিমাণ চিনিটা এখন বর্তমানে পাওয়া যাবে 100 টাকায়। তাহলে চিনির পরিমাণটা কতটা হ্রাস করতে হবে, অর্থাৎ চিনির ব্যবহার হ্রাস করতে হবে। অতএব চিনির ব্যবহার হ্রাস করতে হবে কত, দেখো আগে 100 একক চিনি ব্যবহার করা হতো, এখন এই 100 মাইনাস 250/3 একক বলতে পারি। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো, দেখো 3 100 গুণ করলে কত হবে 300 হবে, মাইনাস 250 যেমন ছিল বসিয়ে দিলাম, আর এই লসাগু 3কে আমরা এখানে দিয়ে দিলাম এত একক। 300 থেকে যদি 250 মাইনাস করা হয় কত পাওয়া যাবে 50 পাবো আমরা, আর বাই 3 পাবো 3 একক পাবো। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো, দেখো 3 দিয়ে 50কে যদি আমরা ভাগ করি কত পাবো 3 1 3 হবে, 2 0 3 6 18 হবে, 2 অর্থাৎ 16.2-3%, 16.2-3 একক। এই পরিমাণ চিনি কী করতে হবে, হ্রাস করতে হবে। অতএব অ্যান্সার হিসেবে আমরা কি লিখতে পারি, তো দেখো অ্যান্সার হিসেবে লিখতে হবে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ 16.2-3 একক কম করতে হবে, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, অর্থাৎ সিরাপের পরিমাণ যদি 5 হয়, জলের হচ্ছে পরিমাণ হবে 2, এই অনুপাতে মেশানো আছে। তো ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে হিসাব করে লেখো, অর্থাৎ ওই শরবত থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শরবত তুলে নেওয়া হবে এবং তার যে পরিমাণ শরবত তুলে নেওয়া হবে তার সমপরিমাণ জল ওই পাত্রের মধ্যে ঢাললে জল এবং সিরাপের অনুপাত সমান হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, পাত্রে x একক শরবত আছে, যেহেতু শরবতের নির্দিষ্ট কোনো পরিমাণ বলে দেওয়া নেই সেই জন্য আমরা x একক ধরে নিয়েছি, এবং এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো, অর্থাৎ y পরিমাণ যে পরিমাণ শরবত তুলে নেওয়া হলো সেই পরিমাণ জল মেশালাম। শরবতের সিরাপ ও জলের অনুপাত বলা হচ্ছে 5:2। অতএব আমরা বলতে পারি কি যে সিরাপের অনুপাতিক ভাগহার কত হবে, সিরাপের আনুপাতিক ভাগহার, দেখো আনুপাতিক ভাগহার করতে গেলে এই দুটো অনুপাতের সমষ্টি অর্থাৎ 5 আর 2 আমরা কত পাবো 7 পাবো,
আর যেহেতু সিরাপ প্রথমে আছে তত সিরাপের অনুপাত 5, আমরা 5কে উপরে দেব এবং জলের অনুপাতিক ভাগাহার কত হবে? জলের আনুপাতিক ভাগহার এক্ষেত্রে দুটি অনুপাতের সমষ্টি 7 হবে, আর জলের অনুপাত 2 আছে, 2 দিলাম। তো দেখো এবার এক্স একক শরবতের জলের পরিমাণ কত হবে? অতএব এক্স একক শরবতে প্রথমে আমরা সিরাপের পরিমাণটা বের করে নেব। অর্থাৎ সিরাপের পরিমাণ অর্থাৎ প্রথমে যে পরিমাণ শরবত ছিল তাতে সিরাপের পরিমাণ কত হবে? দেখো সিরাপ আছে, প্রথমে এক্স একক ছিল, এক্স ইন্টু কত হবে? 5/7 পাবো। এটিকে যদি সমাধান করি, 5-এর সাথে এক্সের গুণ হলে কত হবে? 5x/7 হবে। এত একক হচ্ছে আমরা সিরাপ ছিল প্রথমে। পরে দেখো এক্স একক শরবতে জলের পরিমাণ কত হবে? জলের পরিমাণ সমান কত পাবো? এক্স ইন্টু 2/7 সমান কত পাবো? 2 দিয়ে এক্সকে গুণ হলে 2x/7 একক হবে। এতটা পরিমাণ জল ছিল। পরে দেখো ওয়াই একক শরবতে যে পরিমাণ শরবতটা তুলে নেওয়া আছে তার মধ্যে তাহলে সিরাপের পরিমাণ কত? আবার ওয়াই একক শরবতে সিরাপের পরিমাণ, দেখো ওয়াই একক শরবতে সিরাপের পরিমাণ কত হবে? ওয়াই ইন্টু সিরাপের আনুপাতিক ভার ছিল 5/7, এটি আমরা দিলাম। ওয়াই দিয়ে 5-এর গুণ হলে 5y/7 একক হবে। তো দেখো ওয়াই একক শরবতে জলের পরিমাণ কত হবে? ওয়াই ইন্টু 2/7 সমান 2 দিয়ে ওয়াইকে গুণ করলে 2y/7 একক হবে। এটি হলো জলের পরিমাণ। এক্ষেত্রে দেখো এক্স একক শরবত এইটি আমরা পেলাম, কিন্তু এইটি আমরা পেলাম হচ্ছে মোট শরবতে সিরাপের পরিমাণ, এটি মোট শরবতে জলের পরিমাণ। এটি যেটা তুলে নেওয়া আছে তার মধ্যে সিরাপের পরিমাণ, এটি হচ্ছে তুলে নেওয়া সিরাপের মধ্যে জলের পরিমাণ। এবার দেখো এক্স একক শরবত থেকে ওয়াই একক তুলে নিলে সিরাপের অবশিষ্ট থাকবে, অর্থাৎ কত? সিরাপ অবশিষ্ট থাকবে কত? দেখো প্রথমে সিরাপ ছিল এটি 5x/7 আর তুলে নেওয়া আছে কত? 5y/7 মাইনাস 5y/7 এটি থাকবে। এত একক সিরাপ অবশিষ্ট থাকবে। পরে দেখো জল অবশিষ্ট থাকবে কত? জল অবশিষ্ট থাকবে, দেখো প্রথমে জল কত ছিল? 2x/7 মাইনাস পরে কতটা তুলে নেওয়া হয়েছে? 2y/7 এটি তুলে নেওয়া আছে। এত একক তুলে নেওয়ার পর এটি অবশিষ্ট থাকবে। আবার এর মধ্যে কি বলা হয়েছে? এর মধ্যে যদি ওয়াই একক কি বলা হয়েছে? সমপরিমাণ, যে পরিমাণ সিরাপটি তুলে নেওয়া আছে সমপরিমাণ জল দেওয়া আছে, অর্থাৎ এই যে জলটি রয়েছে এর মধ্যে ওয়াই একক জল মেশানো হবে। অতএব বলতে পারি ওয়াই একক জল মেশালে জল হবে কত? ওয়াই একক জল মেশালে জল হবে কত? দেখো এই সিরাপটা তুলে নেওয়ার পর জলের পরিমাণ এইটা অবশিষ্ট আছে, এইটার পর এর সাথে আরও ওয়াই পরিমাণ জল মেশানো আছে, তাহলে বলতে পারি 2x/7 মাইনাস 2y/7 প্লাস ওয়াই, কারণ এই জলটা এর মধ্যে মেশানো হচ্ছে। এত একক জল হবে, এই পরিমাণ জল থাকবে। তো দেখো এখন আমরা অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো? অতএব আমরা প্রশ্নানুসারে কি বলতে পারি? প্রশ্নানুসারে বলতে পারি
সারে তো দেখো প্রশ্নানুসারে প্রথমে কী ছিল, প্রথমে ছিল 5x/7 মাইনাস 5y/7 এটি ছিল। তো 5x/7 মাইনাস 5y/7 এটি ছিল কি সিরাপ ছিল আমাদের কি বলা হয়েছে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। এই সিরাপের সাথে জল কি আছে, জল আছে 2x/7 মাইনাস 2y/7 প্লাস ওয়াই। এটি আমাদের এই সিরাপ আর এই জল দুটি সমান হবে। দেখো এর ক্ষেত্রে আমরা এই 7 আর সাথে লসাগু করলে কত পাবো, 7 আর সাথে যদি আমরা লসাগু পড়ি এখানে পাবো 7 পাবো এদের লসাগু। এখানে যেহেতু 7ই হচ্ছে লসাগু, 7 একে 7 হয়, 5কে 1 দিয়ে গুণ করলে হবে 5x, এই মাইনাসটি এখানে বসবে, 7 একে 7 হয়, 1 দিয়ে 5y-কে গুণ করলে হবে 5y, এটি হবে ইকুয়াল কী হবে, এখানে দেখো 7 আর সাথে লসাগু করলে আমরা 7 পাবো। তো দেখো এক্ষেত্রে 7 একে 7 হয়, 1 দিয়ে 2x-কে গুণ করলে 2x হবে, এই মাইনাসকে আমরা এখানে দিলাম, 7 একে 7, 1 দিয়ে 2y-কে গুণ করলে 2y হবে, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 7 একে 7 হয়, সেই 7 দিয়ে y-কে গুণ করলে প্লাস 7y হবে। এবার দেখো আমরা ইকুয়াল সাইনের দু সাইডে কী করবো, এই 7 দুটোকে কেটে দেব, দেওয়ার পর আমরা কী পাবো, এখানে বা দেবে তোমরা। তো দেখো এই ইকুয়াল সাইন 7 দুটোকে কেটে দেওয়া, এখানে পাচ্ছি 5x মাইনাস 5y ইকুয়াল কী পাবো 2x মাইনাস 2y প্লাস 7y পাবো আমরা। তো দেখো আমরা একদিক থেকে এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, এখানে আছে 2x আছে, তো এখানে দেখো আমরা 5x যেমন ছিল রেখে দিলাম, এখানে প্লাস 2x আছে, এদিকে এসে মাইনাস 2x হয়ে যাবে, আর এদিকে মাইনাস 5y ছিল, এদিকে এসে প্লাস 5y মাইনাস 2y প্লাস 7y পাবো আমরা। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি পাবো 5x থেকে যদি 2x বাদ যায় কত পাবো, এখানে আমরা 3x থাকবে ইকুয়াল হবে। এখানে প্রথমে আমরা প্লাসের কাজটি করে নেবো, 7 আর 5 যোগ করলে আমরা পাবো 12y মাইনাস 3x ইকুয়াল কত পাবো 12 থেকে 2y, 12টি y থেকে যদি 2y বাদ যায় আমরা 10টি y 10y পাবো। যেহেতু আমাদের y এর মান বের করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা yটাকে এদিকে নিয়ে আসবো, আর 10y আর ইকুয়াল কত 3x হবে। দেখো ইকুয়াল সাইডে দু সাইডে যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে মাইনাস প্লাসের কোনোরূপ পরিবর্তন হয় না, কারণ 10yটাকে আমরা এদিকে নিয়েছি আর 3xটাকে এদিকে নিয়ে গেছি, সেক্ষেত্রে মাইনাস প্লাসের কোনোরূপ পরিবর্তন হবে না। আমাদের কি বলা আছে y এর মান বের করতে, দেখো বা y সমান সমান কত পাবো, y এর সাথে 10 কী ছিল গুণে ছিল, 3x/10 হবে। আমাদের কি বলা হয়েছে আমাদের x এর মান না y এর মান বের করতে বলা আছে, x যেমন আছে থাকবে, তো y এর মান আমরা এখানে কি পাবো, এখানে 3/10 পাবো। অতএব বলতে পারি অতএব y সমান সমান 3/10, অর্থাৎ অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি যে 3/10 অংশ সর্বত 3/10 অংশ শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল দিলে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে আমাদের কোশ্চেনটি বলা হয়েছে যে এখানে লসাগু নির্ণয় করতে বলা আছে। এই লসাগুটাই আমাদের হচ্ছে মডেল কোশ্চেন পেপার যে 1 আছে সেই 1-এ আমরা এই একই অঙ্ক সমাধান করে দিচ্ছি, তাই এটি আমরা করছি না, তোমরা 1 নম্বর সেটটি দেখলেই এই অঙ্কটি পেয়ে যাবে। পরে যে দেখো আমাদের বলেছে গসাগু নির্ণয় করো, গসাগু বলা হয়েছে x² প্লাস 3x প্লাস 2, এটি একটি পদ দেওয়া আছে। দ্বিতীয় পদে কী বলছে 3x² প্লাস x মাইনাস 2, তারপরে বলা হচ্ছে কি 2x³ প্লাস x² মাইনাস 3x। তো দেখো এই আমাদের তিনটি সংখ্যামালা দিয়ে দেওয়া হচ্ছে, এদের থেকে আমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমাদের প্রথম সংখ্যামালা কি আছে, অতএব প্রথম সংখ্যামালা, দেখো প্রথম সংখ্যামালা থেকে আমরা কি পাবো, প্রথম সংখ্যামালা আছে x² প্লাস 3x প্লাস 2।
তো দেখো এইগুলিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা সংখ্যার ক্ষেত্রে গসাগু করার সময় কি করি, প্রত্যেকটি সংখ্যা উৎপাদকে বিশ্লেষণ করে তাদের গসাগু নির্ণয় করি। এই সংখ্যাগুলির ক্ষেত্রে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এই দুটি প্রথম আর তৃতীয় পদ, এই দুটি সংখ্যার যে সহগগুলি আছে তো তাদের গুণ করতে এখানে কিছু না, মানে 1 আছে, 1 আর 2 এর গুণফল কত হবে, 2 হবে। তো দেখো এই নিচের সংখ্যাটিকে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যেন যোগ বিয়োগ করলে আমাদের মান 3ই থাকবে, আর সেই সাথে কি হবে, গুণ করলে যেন আমাদের এই দুটি গুণফলের সমান হয়। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস এটিকে যদি 2x প্লাস এক্স করি, দেখো 2x আর x মিলে 3x হবে, 2 একে কত হবে, 2 হবে, যেটি আমাদের এই দুটি মানের সমান হবে, প্লাস 2 করে দিলাম। এবার দেখো এই দুটো অংশ থেকে আমরা একটা কমন নেবো, আর এই দুটি অংশ থেকে কমন নেবো, কী পাবো, এখান থেকে দুটো দিয়ে দেখো এক্স আছে, তাই আমরা এক্সকে কমন নিলে কী পাবো, এক্স, আর এখানে এক্স তো কমন নিয়ে নিয়েছি, প্লাস 2 বসবে। আর এখানে দেখো দুটি থেকে যদি আমরা প্লাস 1কে কমন নিই কী পাবো, এক্স প্লাস 2 পাবো। এখানে দেখো দুটোতেই কী আছে, এই অংশটি আর এই অংশটির মধ্যে কী আছে, এক্স প্লাস টু, আমরা এক্স প্লাস 2কে কমন নেবো, আর এখানে আছে এক্স প্লাস 1, আমরা এক্স প্লাস 1কে বসিয়ে দেবো এখানে। তো এটি পেলাম, প্রথম দুটি উৎপাদক কী পেলাম, একটা পেলাম এক্স প্লাস 2 আর একটি পেলাম কি এক্স প্লাস 1। পরে যে দেওয়া আছে দ্বিতীয় সংখ্যামালাতে কী পাবো, দ্বিতীয় সংখ্যামালা, তো দ্বিতীয় সংখ্যামালা কী আছে দেখো, 3x² প্লাস এক্স মাইনাস 2। তো এক্ষেত্রে দেখো এটি সংখ্যাটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে আমরা কী বলতে পারি, এখানে 3x² যেমন ছিল বসিয়ে দিলাম, 3 আর 2 এর গুণফল কত আছে, 6 আছে, 6কে ভাঙলে কত, 2 3 পাবো, 3 দুগুণে 6 পাবো, কিন্তু যোগ বিয়োগ করলে আমাদের এক্সই থাকতে হবে, তাই এখানে আমরা প্রথমে 3x দেবো, তারপর মাইনাস 2x করি, দেখো 3x থেকে 2x বাদ দিলে একটি x থাকবে, আর 3 আর 2 এর গুণফল 6 আছে, 6 হয়ে যাবে, যেটি এই দুটি গুণফলের সমান, 3 আর 2 এর গুণফলের সমান, তাই -2 আমরা এখানে দিয়ে দিলাম। পরে দেখো এটিকে যদি সমাধান করি কী পাবো, এই দুটি অংশ থেকে কমন নেবো, আর এই দুটি অংশ থেকে কমন নেবো, এই দুটি অংশ থেকে 3 কমন যাবে আর এক্স কমন যাবে, 3x কমন গেলে কী থাকবে, এখানে 3x নিয়ে নেওয়ার পর শুধু এক্স থাকবে, আর এখানে কী থাকবে, শুধু হচ্ছে +1 থাকবে। আর পরে দেখো এখানে দুটি থেকে 2কে আমরা -2কে কমন নিতে পারি, -2 কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে একটি এক্স পড়ে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 থাকবে এখানে। তো দেখো এই অংশটি এবং এই অংশটি থেকে আমরা কমন নেব, ব্যাপার এই অংশটি থেকে হচ্ছে এক্স প্লাস 1 পেলাম, আর এখানে দেখো কী পাচ্ছি, 3x - 2, এই দুটি উৎপাদক, একটা পেলাম এক্স প্লাস 1, অপরটি পেলাম কত, 3x - 2। পরে যেটি আছে দেখো তৃতীয় সংখ্যামালায় আমরা কী পাবো, দেখো অতএব তৃতীয় সংখ্যামালা থেকে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে কি, অতএব বলতে পারি তৃতীয় সংখ্যামালাতে কী পাচ্ছি, দেখো এখানে আছে কি 2x³ অতএব 2x³ প্লাস x² - 3x পাবো। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, সমান এই তিনটে অংশ থেকে দেখো এক্স কমন যাবে, তাই আমরা এক্সকে কমন নিয়ে নিলাম, এক্সকে কমন নেওয়ার পর কী পাবো, দেখো এখান থেকে যদি এক্সকে কমন নিই 2x² থাকবে, আর পরে দেখো এখানে +x থাকবে, কারণ এখান থেকে এক্সকে আমরা এখানে কমন নিয়ে নিয়েছি, এখানে -3 থাকবে, কারণ এই এক্সটিকে আমরা এখানে কমন নিয়ে নিয়েছি। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, দেখো আমরা এই এক্সকে বাইরে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো এই 3 আর 2 এর গুণফল কত আছে, 6 আছে, তাই এটিকে আমরা আগেরটির মতো করেই ভাঙবো। তো এখানে যদি করি 2x² যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, এখানে যদি +3x করি আর -2x করি, দেখো 3 দুগুণে গুণফল, এই দুটি গুণফলের সমান, 3 দুগুণে 6 হচ্ছে, আর প্লাস মাইনাস করলে আমরা +x পাচ্ছি, আর -3 যেমন ছিল বসিয়ে দিলাম। সেক্ষেত্রে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো দেখো এক্ষেত্রে যদি অঙ্কটিকে আরেকটু সমাধান করি, বা এক্স পেলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই দুটি অংশ থেকে আমরা কমন নেবো, আর এই দুটি অংশ থেকে আমরা কমন নেবো। তো দেখো এই দুটি অংশ থেকে কী কমন নেবো, এখানে এক্স কমন পাবো, তো এক্স কমন নেওয়ার পর কী পড়ে থাকছে, 2 আর 2x পড়ে থাকছে, 2x হলো, 2xকে আমরা কমন নিলাম। আর এখানে কি আছে দেখো, এখানে 2x কমন নেওয়ার পর +3 আছে, +3কে আমরা বসিয়ে দিলাম। তো পরে কি আছে দেখো, মাইনাস তো কমন যাবে, এখানে কি আছে 1 কমন যাবে। তো দেখো এখানে 2x যেমন ছিল বসবে, আর মাইনাসে মাইনাসে এটা +3 হয়ে যাবে, +3 দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, দেখো এই দুটি অংশ থেকে একটি কমন নেবো, আর এই দুটি অংশ থেকে কি কমন যাবে, এই দুটি অংশ থেকে কমন যাবে 2x + 1, 2x + 3, এটি আমরা কমন নিলাম।
আর এই অংশটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস ওয়ানকে আমরা এখানে পেলাম। তো দেখো এবার আমরা কি করব, তিনটির সাধারণ উৎপাদক খুঁজবো। সাধারণ উৎপাদক আমরা কি পাবো, দেখো এখানে যাচ্ছে দেখো এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস টু আর কোথাও নেই। এখানে দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান আছে, কিন্তু এটিতে এক্স প্লাস ওয়ান নেই, তাই এটিকেও আমরা নিতে পারবো না। এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এটি মিলছে না। এখানে দেখো টু এক্স প্লাস থ্রি আছে, এখানে দেখো টু এক্স প্লাস থ্রি কোথাও নেই। আর এখানে এক্স আছে, আর এখানে কোনো জায়গায় এক্স নেই। তাই আমরা কোনো জায়গায় যদি কোনো উৎপাদক যদি আমরা সাধারণ উৎপাদক না পাই, তিনটের ক্ষেত্রে এক পাবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি নির্ণেয় গসাগু সমান কত পাবো, এক পাবো। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 4 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে সেটি হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করো। 1715 এ বি কিউ প্লাস 5a এটির উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটিকে যদি সমাধান করি কি পাবো, অতএব 1715 এ বি কিউ প্লাস 5a। দেখো দুটি থেকেই আমরা কি কমন পাবো, এইখানে দেখো এখানে 5 কমন পাবো, এখানেও এ আছে, এখানেও এ আছে। এখানে দেখা যাক 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দিয়ে যদি আমরা 1715কে ভাগ করি কি হবে, 5 3 15 পাবো, 2 হবে 1, 5 4 20 হবে, 1 5, এই 5টি এখানে আমরা 5 3 15 হবে। তাহলে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত, 343 হবে। অতএব এখান থেকে আমরা 5কে যদি কমন নিই আর এই একে কমন নিয়ে নেওয়ার পর কি থাকবে, এখানে থাকবে কত 343 বি কিউব প্লাস এখান থেকে 5 পুরো কমন নিয়েছে 1 থাকবে। এবার দেখো অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এখানে 5 যেমন কমন ছিল আমরা কমন রাখবো। এবার দেখো এটিকে আমরা কি করব, এটিকে আমরা হোল কিউব করার চেষ্টা করলে 343কে আমরা যদি 7 কিউব করলে আমরা 343 পাবো। আর বি এটা হোল কিউব করে দিলাম, অর্থাৎ 3টি 7 গুণফল 343 হবে। বি আছে এখানে হোল কিউব আছে, মানে বিও কিউব পাবে, 7ও কিউব পাবে, প্লাস 1 কিউব করতে পারি। 1 কিউব 3টে 1 গুণফল একই হয়, সেক্ষেত্রে মানের কোনো রূপ যেহেতু পরিবর্তন হবে না, সেই জন্য আমরা 1 কিউব দিতে পারি। এবার আমরা দেখো এই অংশটি একটি সূত্রে পড়েছে, এই 7 এটাকে যদি এ 7 বিটাকে যদি আমরা এ ধরি আর 1টাকে যদি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তো এর সূত্র কি, এ প্লাস বি, আর কি আছে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এই অনুযায়ী যদি আমরা এটিকে সাজাই কি পাবো, দেখো 5a যেমন ছিল বসিয়ে দিলাম, কি আছে এ প্লাস বি অর্থাৎ 7b প্লাস 1 এটি পাবো। এরপর কি আছে দেখো এ স্কোয়ার অর্থাৎ কি, এটিকে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিতে পারো, কি আছে এ স্কোয়ার অর্থাৎ কি 7b এর হোল স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ 7b, এটি হলো এ, আর বি বলতে আমরা 1কে দিলাম, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, 5a যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, এখানে 7b প্লাস 1কে আমরা বসিয়ে দিলাম। এক্ষেত্রে দেখো 7 স্কোয়ার মানে কত, 7 7 49 পেলাম, আর এখানে কত আছে বি স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 7b এর সাথে 1 গুণ করলে 7b হবে, আর 1 সাথে 1 গুণ করলে প্লাস 1 হবে। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে সরল করো 1/x - 1 ইন্টু এক্স মাইনাস টু প্লাস 1/x - 2 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1/x - 3 এক্স মাইনাস ফোর মাইনাস 3x - 1 ইন্টু এক্স মাইনাস ফোর। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এবার অঙ্কটিকে যদি আমরা সমাধান করি কি পাবো, এরকম ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কি তার নিচের হরগুলোর আমরা কী করব, লসাগু করব। সেক্ষেত্রে সমান এটি কী করব, আমরা এগুলো যদি লসাগু করি কী পাবো, দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আছে, আর কোথায় এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, দুটি থেকে আমরা এক্স মাইনাস ওয়ান নেব, এক্স মাইনাস ওয়ান। আর দেখো এখানে এক্স মাইনাস টু আছে, এখানে এক্স মাইনাস টু আছে, তাই আমরা এক্স মাইনাস টু দেবো এখানে। আর দেখো এখানে এক্স মাইনাস থ্রি আছে, এখানে এক্স মাইনাস থ্রি আছে, এক্স মাইনাস থ্রি দিলাম। আর কি বললো এখানে এক্স মাইনাস ফোর, এখানে আমরা এক্স মাইনাস ফোর দিলাম। এটি হচ্ছে এদের লসাগু। এবার দেখো এই ওয়ান যেমন ছিল আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেখো এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, এক্স মাইনাস টু এর সাথে এক্স মাইনাস টু কেটে গেলে আমাদের এক্স মাইনাস থ্রি ও এক্স মাইনাস ফোর দিয়ে গুণ হবে। তাই আমরা বলতে পারি
এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এটি পেলাম। পরে দেখো এখানে প্লাস আছে, আমরা প্লাস দিলাম, এই ওয়ানটিকে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেখো এই এক্স মাইনাস টু এর সাথে এক্স মাইনাস টু কেটে যাবে, এক্স মাইনাস থ্রির সাথে এক্স মাইনাস থ্রি কেটে যাওয়ার পর কী থাকবে, এই এক্স মাইনাস ওয়ান ও ফোর দিয়ে গুণ করলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর পেলাম। পরে দেখো এখানে আছে প্লাস, প্লাসটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এই ওয়ানটিকে আমরা এখানে দিলাম। এখানে এক্স মাইনাস থ্রি ও এক্স মাইনাস ফোর কেটে যাবে, এখানে গুণে থাকবে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। পরেরটি দেখো আছে মাইনাস থ্রি আমরা দিলাম, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ফোর কেটে যাওয়ার পর এখানে কী থাকবে এক্স মাইনাস টু থাকবে, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এটির সাথে গুণ হবে। তো দেখো এটিকে যদি আরও একটু সমাধান করি কী পাবো আমরা, প্রথমে আমরা এই দুটি সংখ্যার মাঝে এদের সংখ্যাগুলির মাঝে গুণ করে নেব। তাই এক যেমন ছিল বসিয়ে দিলাম, এককে আমরা এখানে বসিয়ে দেওয়ার পর দেখো এদিকে যদি গুণ করি কী পাবো, গুণ করি এখানে এক্সের সাথে এক্সের গুণ হলে এক্স স্কোয়ার হবে, প্লাসে মাইনাসে মাইনাস, চারের সাথে এক্সের গুণ হলে হবে ফোর এক্স। এবার এই মাইনাস তিন দিয়ে পুরো দুটোকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স, থ্রির সাথে এক্সের গুণ হলে থ্রি এক্স হয়, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস তিন চারে 12 হলো। এবার দেখো এইটি আমাদের গুণ সম্পূর্ণ হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। প্লাস ওয়ান যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, এক্সের সাথে এই এক্সের গুণ হলে হবে এক্স স্কোয়ার, আর এই প্লাসে মাইনাসে গুণ করে হবে মাইনাস, ফোরের সাথে এক্সের গুণ হলে হবে ফোর এক্স। এই মাইনাস ওয়ান দিয়ে এই দুটো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর মাইনাস প্লাস ফোর পেলাম, এটি ক্লোজ করে দিলাম। এখানে দেখো প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান দিলাম, এখানে দেখো, তো দেখো এখানে প্লাস ওয়ান দিলাম, এখানে প্লাস ওয়ান ছিল আমরা প্লাস ওয়ানকে দিয়ে দিলাম। এখানে আছে এক্সের সাথে যদি এই এক্সের গুণ হয় কি আমরা পাবো, এক্সের সাথে এক্সের গুণ হলে আমরা এক্স স্কোয়ার পাবো, এখানে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স হবে। আর এই মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা পুরোটাকে গুণ করি কী পাবো, দেখো মাইনাস ওয়ান দিয়ে পুরোটাকে গুণ করে মাইনাস এক্স, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস টু পেলাম। পরে যেটি আছে দেখো এখানে আছে কত মাইনাস থ্রি, মাইনাস থ্রিকে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে এক্সের সাথে এক্সের গুণ হলে হবে কত এক্স স্কোয়ার, আর এই এক্সের সাথে মাইনাস থ্রি করে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স হবে, মাইনাস টু দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস টু এক্স হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে কত হবে ছয় হবে, এটি পেলাম। এবার নিচে এদের লসাগুটি কত আছে, লসাগু যেটা আছে সেটিকে আমরা এখানে বসিয়ে দেবো, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস ফোর পড়লাম আমরা, এটি লসাগুটি বসিয়ে দিলাম সমান। আমরা কি করতে পারি দেখো এবার এদের মধ্যে কি করব, এদের অংশগুলির মধ্যে একটু সমাধান করে নেব। যেমন ওয়ান ছিল আমরা বসিয়ে দিলাম, এবার দেখো এখানে দেখো এক্স স্কোয়ার যেমন আছে আমরা বসিয়ে দিলাম, এই মাইনাস ফোর এক্স আর এই থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস সংখ্যাগুলির যোগ হবে, কিন্তু চিহ্নটি মাইনাসেরই হবে, মাইনাস চার আর তিনে কত হবে সেভেন এক্স হবে। আর এখানে এত প্লাস 12 ছিল আমরা 12 বসিয়ে দিলাম। এখানে দেখো প্লাস গুণ এক যেমন গুণে ছিল আমরা বসিয়ে দিলাম, এখানে এক্স স্কোয়ার আর এখানে দেখো মাইনাস ফোর এক্স আর এই এক্স মিলে মোট মাইনাস ফাইভ এক্স হবে, মাইনাস মাইনাস প্লাস চার আর একে পাঁচ, মাইনাস ফাইভ এক্স হলো, আর এই প্লাস ফোরকে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেখো প্লাস ওয়ান যেমন আছে বসিয়ে দিলাম, এখানে এক্স স্কোয়ার দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ সংখ্যাগুলির যোগ মাইনাস থ্রি এক্স হলো, আর এখানে কত পেলাম আমরা প্লাস টু পেলাম, এটিকে আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো মাইনাস থ্রি যেমন আছে বসিয়ে দেবো, এখানে এক্স স্কোয়ার হবে, তিন আর দুয়ে কত হবে মাইনাস ফাইভ এক্স হবে, আর এখানে প্লাস সিক্স যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। আর এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, লসাগুটাকে আমরা বসিয়ে দিলাম এখানে। এবার দেখো এই অংশটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এখানে ইকুয়াল সাইন দিলাম, আমরা এই বাইরের সংখ্যাগুলো দিয়ে ভিতরের সমস্ত সংখ্যাগুলিকে গুণ করে নেব। তো গুণ করলে কি এখানে প্লাস যেহেতু আছে এখানে যেমন আছে সেরকম এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস 12 বসিয়ে দিলাম, এই প্লাস দিয়ে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর বসিয়ে দিলাম। এখানে দেখো প্লাস দিয়ে গুণ করলে এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু পাবো, এখানে থ্রি দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস
3 5 15x পাবো, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3 6 গুণ করলে আমরা 18 পাবো। এখানে দেখো যেমন আছে x - 1, x - 2, x - 3, x - 4 আমরা বসিয়ে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো দেখো, এখানে দেখো আমরা সমস্ত স্কোয়ারগুলোকে যদি একদিকে করে নিই, দেখো এইখানে একটি এক্স স্কোয়ার, এই একটি এক্স স্কোয়ার, এই একটি এক্স স্কোয়ার, মোট আমরা 3টে এক্স স্কোয়ার প্লাসে পেলাম। তাই প্লাসগুলো এবার কাজটি আগে করে নেবো। এখানে হবে 3x স্কোয়ার, আর এখানে কি পাবো, এখানে দেখো এখানে মাইনাস একটি এক্স স্কোয়ার আছে, তাই এখানে -3x স্কোয়ার, আমরা -3x স্কোয়ার দিলাম এখানে। পরে দেখো এখানে আছে -7x, এখানে আছে -5x, -7x, -5x, আর এখানে -3x, 7, আর এখানে 5 12, 12 আর 3 এখানে কত পাবো, 15x পাবো। তাহলে আমরা -15x পেলাম। আর এখানে দেখো এখানে রয়েছে +15x, আমরা +15xকে আমরা এখানে দিয়ে দিলাম। পরে দেখা এখানে কি আছে, এখানে আছে +12, এখানে +12 আছে, আর এখানে +4 আছে, 12 আর 4 16, 16 আর 2 কত পাবো, +18 পাবো। আর এখানে কি আছে -18, -18কে আমরা এখানে দিয়ে দেবো। এখানে যেমন ছিল x - 1, x - 2, x - 3, আর x - 4 আমরা এটিকে দিয়ে দিলাম। এবার দেখো উপরে দেখো এই +3x স্কোয়ার আর -3x স্কোয়ার কেটে দিলাম, +15x -15x কেটে যাবে, +18x -18x কেটে গিয়ে আমরা উপরে 0 পাবো। আর নিচে কি থাকবে, x - 1 ইন্টু x - 2 ইন্টু x - 3 ইন্টু x - 4 এটি পাবো। দেখো উপরে যদি কোনো সংখ্যা 0 হয় সেটা তার মানটিও 0 হবে, অতএব বলতে পারি আমরা সরলের মানটি কত পাবো, 0 পাবো। পরে যে অঙ্কগুলি আছে দেখো, তো বন্ধুরা দেখো এই 5-এর দাগ আর 6-এর দাগের অঙ্কগুলি আমরা আগের সেটেরও এই 5-এর দাগ ও 6-এর দাগের অঙ্কগুলি করা হয়নি। এক্ষেত্রে এই 5-এর দাগ আর 6-এর দাগের অঙ্কগুলি নিয়ে আমরা মোট 5টি মডেল কোশ্চেন পেপার সেটের 5টি সেট করার পর এই 5টি সেটের এই 5-এর ও 6-এর দাগের যে মোট অঙ্কগুলি হবে সেগুলি আমরা একটি সেটের সমাধান করে দেব। কারণ এমনিতে এই সেটটা অনেক লম্বা হয়ে গেছে, ক্লাসটি বা ভিডিওটি অনেক লম্বা, বেশি ওয়াচ টাইম হয়ে যাবে। তো ভিডিওটি যাতে খুব বেশি বড় না হয় সেই জন্য আমরা পরবর্তী ক্লাসে এই 5-এর দাগ ও 6-এর দাগের অঙ্কগুলি আমরা সমাধান করে দেবো। মোট 5টি সেট আমাদের কমপ্লিট হওয়ার পর 6 নম্বর সেটে আমরা এই 5-এর ও 6-এর দাগের অঙ্কগুলিকে নিয়ে মোট যে অঙ্কগুলি হবে সেগুলি আমরা সমাধান করে দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।